সালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েট এক্স আইআইটি এই সিরিজের আজকের ভিডিওতে। আজকে আমরা কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের থার্ড প্রবলেমটিকে সলভ করব। যে প্রবলেমটি আমি নিয়েছি যেই প্র্যাকটিস প্রবলেমের শিট থেকে। তো এই প্রবলেমটি হচ্ছে এরকম দুইটা ব্লক আছে, ওই ব্লকের সাথে একটা স্প্রিং কানেক্টেড, একটা স্প্রিং এবং দুইটা ব্লক দ্বারা হচ্ছে কানেক্টেড, এবং এরা সবাই হচ্ছে একটা সারফেসের উপরে আছে। আশা করি দেখতে পাচ্ছ তোমরা যে একটা তলের উপরে তাদেরকে রাখা আছে, এবং এই তলের যে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহগ, সেই সহগের মান মিউ এটা দেয়া। এখন এই ঘর্ষণ সহগের মান দেয়া, এই বস্তু দুইটির হচ্ছে ভর দেয়া আছে, এবং আমাকে বলা হচ্ছে যে আমি যদি প্রথম যে বস্তুটি আছে m1 ভরের বস্তুটি, একে যদি ইউ বেগে, একে হচ্ছে একটা বেগ প্রয়োগ করি, তাহলে এই ইউ বেগটা ম্যাক্সিমাম কত হলে এই m1 ভরের বস্তুটিকে ঠেলা দেওয়ার পরেও m2 ভরের বস্তুটি কিন্তু সরে যাবে না। আমাকে বের করতে বলেছে যে m2 ভরের যে বস্তুটি আছে, একে না সরানোর জন্য ম্যাক্সিমাম কি পরিমাণ আমি m1 ভরের বস্তুটির উপরে বেগ প্রয়োগ করতে পারবো, এই বেগের মানটা আমাকে বের করতে বলা হয়েছে। এই কারণে এখানে লিখেছি যে ইউ ম্যাক্সিমাম কত হলে এটা পসিবল যে m2 ভরের যে বস্তুটি আছে এটা তার এই তলের ফ্রিকশনের জন্য এখানে আটকা পড়ে যাবে, সে হচ্ছে ডান দিকে মুভ করবে না। তো এটাই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমাদের বের করতে হবে ইউ এর ভ্যালুটা কত। তো চলো আরেকবার হচ্ছে প্রশ্নটা একটু ভালো মতো পড়ে নিই, কি কি ভ্যালু দেওয়া আছে, দেন হচ্ছে এটাকে সলভ কিভাবে করা যায় সেটা দেখবো। তো দেখো, আমরা যদি একটু প্রশ্নটা পড়ি, এখানে এই প্রশ্নটাতে দেয়া আছে দ্য ব্লকস অফ মাস m1 ইকুয়ালস টু 1 কেজি, m1 এর ভ্যালু দেয়া আছে 1 কেজি, m2 ইকুয়ালস টু 2 কেজি। দুইটা ব্লক আছে m1 এবং m2, তাদের ভর দেয়া, একজন হচ্ছে 1 কেজি ভরের আর একটা হচ্ছে 2 কেজি ভরের। আর ইনিশিয়ালি অ্যাট রেস্ট মানে প্রাথমিক অবস্থায় তারা হচ্ছে কিভাবে ছিল, তাদের স্থির অবস্থায় ছিল, তাদের কোনো বেগ ছিল না। আর কানেক্টেড বাই এ স্প্রিং উইথ এ স্প্রিং কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু 2 নিউটন পার মিটার। এরা ইনিশিয়ালি স্থির অবস্থায় আছে, দুইটার ভর দেয়া আছে, এবং তারা একটা স্প্রিং দ্বারা কানেক্টেড, যে স্প্রিং এর তোমার স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবকের ভ্যালু দেয়া আছে। The coefficient of friction between the blocks and the horizontal surface is mu equals to 0.5। অর্থাৎ এই দুইটা বস্তুর সাথেই এই যে তলটি আছে, এই তলের যে ঘর্ষণ সহগের মান, সেই ঘর্ষণ সহগের মানটা দেয়া আছে 0.5। নাও the block of mass is m1 imparted a velocity u towards the block of mass m2। এখন কি করা হলো, এই যে বস্তুটি আছে m1 ভরের, এই m1 ভরের বস্তুটির উপরে একটা হচ্ছে বল প্রয়োগ করা হলো, একটা বেগ প্রয়োগ করা হলো, যেই বেগটা হচ্ছে ইউ বেগে, এবং সেটা কোন দিকে ডিরেকশনও দিয়ে দিয়েছে যে m1 এর উপরে একটা বেগ দেওয়া হলো, যেই বেগটা হচ্ছে m2 এর দিক বরাবর, উল্টা দিকে না, m2 এর উল্টা দিকে না, বরং m2 এর দিক বরাবর একটা বেগ প্রয়োগ করা হলো। Now the block of mass m1 imparted a velocity u towards the block of mass m2। ঠিক আছে, determine the largest value of u, মানে ম্যাক্সিমাম কত ভ্যালু হতে পারে in meter per second such that the block of mass m2 never moves। যে আমাকে বের করতে বলা হয়েছে যে ইউ এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত হলে m2 ভরের বস্তুটি মুভ করতেই পারবে না। খেয়াল করো, ইউ ইউ তোমার হচ্ছে তুমি অনেক বেগে নিতে পারো, যার কারণে হচ্ছে m2 মুভ করবে না। মনে করো তুমি হচ্ছে এইখানে বেগের মানটা যদি বাড়াতে থাকো, বেগের মান বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে চলে যাবে, যার পরে যদি বস্তুটাকে হচ্ছে আরেকটু বাড়াও এই বেগের মানটাকে, তাহলে কিন্তু m2 সরা শুরু করবে। কারণ এই m2 আটকে আছে আসলে কার জন্য? কারণ হচ্ছে এই m2 ভরের বস্তুটি যেহেতু একটা সারফেসের মধ্যে আছে, এই সারফেস কিন্তু তাকে একটা ফ্রিকশন ফোর্স প্রয়োগ করছে, এবং এই ফ্রিকশনের কারণে সে কিন্তু এখানে আটকে আছে। তো আমি যদি হচ্ছে এমন পরিমাণ বল এর উপর প্রয়োগ করতে পারি যে সেই বলটার মান ফ্রিকশনাল ফোর্সের থেকেও বেশি, তাহলে কিন্তু সে সরে যাবে। তাহলে কতক্ষণ সে সরবে না? ততক্ষণই সে সরবে না যতক্ষণ পর্যন্ত m2 ভরের উপর প্রয়োগকৃত যে বল আছে, সেই বলের মান যদি m2 ভরের উপর যেই পরিমাণ ফ্রিকশনাল ফোর্স কাজ করছে তার সমান হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বস্তুটি একেবারে সরে যাবে না, সে এক জায়গায় স্থির থাকবে। তার মানে ম্যাক্সিমাম ইউ এর ভ্যালু তখনই পাওয়া যাবে যখন এই m2 এর উপর স্প্রিংটা দ্বারা যেই পরিমাণ বল তার উপর প্রয়োগ হচ্ছে,
এই স্প্রিং দ্বারা প্রয়োগকৃত বলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যদি m2 ভরের ফ্রিকশনাল ফোর্সের সমান পরিমাণ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এ কিন্তু ফিক্সড অবস্থা থাকবে। এর থেকে কম হলেও সে ফিক্স থাকবে, বাট বেশি হয়ে গেলে সে চলাচল শুরু করবে। বাট কমটা তো আমার জন্য বের করতে বলেনি, আমাকে বের করতে বলেছে ম্যাক্সিমাম কত হওয়া পসিবল। তাহলে ম্যাক্সিমামটা বের করার জন্য আমি ধরে নিব যে ম্যাক্সিমাম তখনই হওয়া পসিবল যখন m2 এর উপর স্প্রিং দ্বারা প্রয়োগকৃত বলের মান m2 এর উপর ফ্রিকশন দ্বারা যে প্রয়োগকৃত বলের মান, এই দুইটা পরস্পর সমান হয়। আশা করি বুঝতে পারা গেছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে প্রথমত বলতে হবে যে m2 ভরের বস্তুর জন্য, m2 ভরের বস্তুর ক্ষেত্রে m2 ভরের বস্তুর ক্ষেত্রে আমি যদি বলতে চাই যে সে হচ্ছে তখন সরবে না যতক্ষণ না পর্যন্ত স্প্রিং, আমি যদি এই m1 ভরের বস্তুটিকে একটা ধাক্কা দেই, তাহলে কিন্তু এই ধাক্কাটা স্প্রিং এ চলে যাবে এবং স্প্রিংটা সংকুচিত হবে। সংকুচিত হয়ে সে কিন্তু m2 ভরের যে বস্তুটি আছে তার উপর একটা বল প্রয়োগ করবে। তাহলে স্প্রিং এইটার উপরে একটা, এই ভরের বস্তুটির উপর একটা বল প্রয়োগ করলো, এটাকে আমি স্প্রিং ফোর্স বলছি, এফএস। এবং এই স্প্রিং ফোর্সটা যেদিকে বল প্রয়োগ করবে, এই যে ফ্রিকশন ফোর্স আছে m2 ভরের বস্তুর উপরে, তার উপর কিন্তু বিপরীত দিকে একটা ফোর্স প্রয়োগ করবে, এফ এফ। তাহলে এই দুইটা যদি সমান হয়, তবেই কিন্তু ম্যাক্সিমাম ইউ এর ভ্যালু হওয়া পসিবল, যতক্ষণ না পর্যন্ত সে সরছে না। ঠিক আছে? এর থেকে বেশি হয়ে গেলে, স্প্রিং ফোর্সের মানটা আরো যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সে এখান থেকে সরে যাওয়া শুরু করবে। তাহলে m2 ভরের জন্য আমি বলতে পারি, আমি যদি জাস্ট একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতাম m2 ভরের বস্তুর জন্য, ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে কি কি এখানে তার উপর বল কাজ করছে খেয়াল করো তো। m2 ভরের একটা ওজন বল হওয়া উচিত, যেটা নিচের দিকে কাজ করে, m2g। দেন হচ্ছে এইটা যেহেতু একটা তলের উপরে আছে, তাই তলের লম্ব বরাবর একটা রিয়াকশন ফোর্স থাকা উচিত, প্রতিক্রিয়া বল। এরপরে তুমি হচ্ছে এই এটার দিকে যদি ধাক্কা দাও, তাহলে স্প্রিংটা এই বরাবর তার উপর একটা ধাক্কা প্রয়োগ করবে। তাহলে স্প্রিং এর যে ধাক্কা, যেটা যেটা ফোর্স, স্প্রিং ফোর্স, সেটা হচ্ছে এই দিক বরাবর, যেটা হবে এফ এস। আর এখানে তার উপর একটা ঘর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে এই দিক বরাবর, সেটা হচ্ছে এফ এফ। তা আশা করি বুঝতে পারা গেছে যে শুধুমাত্র m2 ভরের উপরে যদি হচ্ছে আমি এই ড্রয়িংটা করি, এটাকে কি বলে, অনেক প্রবলেম করিয়েছি এই সম্পর্কিত আমি, এটাকে বলা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা থেকে আমি বলতে পারছি যে আর এর মান আর m2g এর মান, ওজন বলের মান পরস্পর সমান হতে হবে, আদারওয়াইজ সে তো এখানে স্থির থাকতে পারতো না। যেহেতু বস্তুটি এখানে স্টেবল অবস্থায় আছে, বস্তুটি যেহেতু এখানে স্টেবল অবস্থায় আছে, তার মানে অবশ্যই আমি একটা জিনিস তো বলতে পারবো যে উপরের নিচের ফোর্স পরস্পর সমান, ডানের এবং বামের ফোর্স পরস্পর সমান। তাহলে আর এর মান আমি বলতে পারবো m2g এর সমান। তাহলে এখানে লিখি আমি আর সমান m2g। একই রকম ভাবে আমি বলতে পারি যে স্প্রিং যেই পরিমাণ বল প্রয়োগ করছে, ফ্রিকশন ফোর্সের মানও সেম পরিমাণে আছে, এই কারণে সে স্টেবল অবস্থায় আছে। তাহলে fs ইকুয়ালস টু হচ্ছে ff। তাহলে fs বা স্প্রিং এর ফোর্স ইকুয়ালস টু হচ্ছে ঘর্ষণ ফোর্স। এখন আমি কিন্তু ঘর্ষণ যে বল আছে, ঘর্ষণ বলের মান মিউ এবং আর এর সাপেক্ষে একটা সূত্র জানি, সেটা হচ্ছে এফ এস সমান মিউ ইন্টু আর। এখানে মিউ এস বা মিউ কে কোনো কিছু কিন্তু ডিফাইন করে বলা নেই, তো আমি কল্পনা করব যে যেই বস্তুটি স্থির অবস্থায় আছে তার জন্য মিউ এস এর ভ্যালুই এটা, আর যে বস্তুটি গতিশীল আছে তার জন্য মিউ কে এর ভ্যালু এটা। ঠিক আছে? এটা তোমাকে কল্পনা করে নিতে হবে, কারণ নেই, তাছাড়া তুমি কোনোভাবেই জিনিসটা কিন্তু সলভ করতে পারবে না। যেহেতু m2টা স্থির অবস্থায়, তাহলে এর জন্য মিউ এস আমার প্রয়োজন ছিল, বাট ওভারঅল তোমার মিউ এর ভ্যালু দেয়া আছে। আমি ধরে নিব যে m2 বস্তুর জন্য মিউ এস এর ভ্যালুটা হচ্ছে 0.5। বাট m1 ভরের বস্তুটিতে গতিশীল, একে আমি ধাক্কা দিলাম, একটা ইউ বেগে সে গতিশীল, তো তার জন্য মিউ কে এর ভ্যালু লাগতো আমাকে, আমি মিউ কে এর ভ্যালু তার জন্য 0.5ই ধরে নিব, কারণ আদারওয়াইজ আর এক্সট্রা কোনো ইনফরমেশন তোমার কাছে দেয়া নেই এই কারণে। তো খেয়াল করো, এক্স সমান হচ্ছে মিউ ইন্টু আর, এই সূত্র আমরা জানি। এখন আর এর পরিবর্তে আমি কি m2g বসাতে পারি, তো আর এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে m2 ইন্টু জি। আবার আমরা এটাও জানি যে একটা স্প্রিং কোন একটা বস্তুর উপরে কি পরিমাণ বল প্রয়োগ করে, সেটা ডিপেন্ড করছে যে স্প্রিংটা কি পরিমাণ সংকুচিত হলো তার উপর।
খেয়াল করো, আমি যদি হচ্ছে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করি, তাহলে স্প্রিংটার কিন্তু একটা কম্প্রেশন হবে, সে কিন্তু ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে। তো কতটুকু সংকুচিত হচ্ছে সেটা আমি জানি না, আমি ধরে নিচ্ছি যে স্প্রিংটা হচ্ছে এক্স পরিমাণ, এক্স পরিমাণ সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে স্প্রিং, যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, সে যদি এক্স পরিমাণ সংকুচিত হয়ে যায়, তাহলে তার উপরে যেই পরিমাণ স্প্রিং ফোর্সটা কাজ করবে, যেটা সে অন্য বস্তুর উপরে প্রয়োগ করবে, সেই বলের মানটা কিন্তু আমরা জানি এফ সমান কে এস এক্স, কে এক্স। তাহলে এটাই হচ্ছে আমার স্প্রিং ফোর্সের যে ভ্যালুটা, এফ এস সমান হচ্ছে কে এক্স। এই কে এক্স এর ভ্যালুটা আমি এফ এস এর পরিবর্তে বসাতে পারি। তাহলে খেয়াল করো, আমি যদি এখানে একটু সবকিছু বসিয়ে দিই, এফ এস এর পরিবর্তে বসাবো হচ্ছে কে এক্স, আর এফ এফ এর পরিবর্তে বসাবো হচ্ছে, আচ্ছা আমি কি উল্টা দেখেছি তাই না, এখানে এফ এস না তো, আমি তো ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা বের করলাম, এটা কিন্তু এফ এফ। তাহলে এফ এফ এর ভ্যালু হচ্ছে মিউ এম টু ইন্টু জি। তো এতটুকু হচ্ছে আমাদের, আমরা একটু রেখে দেই, এই ভ্যালুটাকে পরবর্তীতে আমি কাজে লাগাবো। আমি শুধুমাত্র এম টু ভরের বস্তুর উপরে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, এবং সেই ডায়াগ্রাম থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এই বস্তুটি যদি হচ্ছে স্টেবল অবস্থায় থাকতে যায়, তাহলে অর্থাৎ সে যদি মুভ না করতে চায়, তাহলে তার উপর যে স্প্রিং ফোর্সের মান কে এক্স, এবং যে হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের মান যেটা হচ্ছে মিউ এম টু জি, এই পরস্পর সমান হতে হবে। তো এইটাকে আমরা পরবর্তীতে ইউজ করবো। এখন দেখো, এখন আমার কাজ হচ্ছে এই যে আমার রিলেশনটা আসলো, এই রিলেশনটা মেনটেন করার জন্য আমাদেরকে এই এম ওয়ান ভরের বস্তুটির উপরে একটা বেগ প্রয়োগ করা হচ্ছে। এখন এইটা বেগ প্রয়োগ করার কারণে এম ওয়ান ভরের বস্তুর উপরে কি ইফেক্ট আসবে, সেটা হচ্ছে আমরা আরেকটা ইকুয়েশন দেখে বের করার ট্রাই করি। তাহলে এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে, এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে, এখন দেখো এই এম ওয়ান ভরের বস্তুর উপরে কি কি ঘটনা ঘটছে। এই এমন ভরের বস্তুটির উপরে তুমি একটা বেগ প্রয়োগ করলে, এর কারণে সে সামনের দিকে যাওয়া স্টার্ট করলো। তো সে সামনের দিকে যখন যাবে, যেতে যেতে সে ফাইনালি কিন্তু কোনো একটা পর্যায়ে যেয়ে আটকে যাবে, ধরলাম আমি এই জায়গায় আটকে গেল সে। তো এই অবস্থায় যখন তুমি বেগ প্রয়োগ করেছো, সেই মোমেন্টে তার একটা এনার্জি ছিল, তার একটা শক্তি ছিল, বাট সে যতটুকু সামনের দিকে যাচ্ছে, যেতে যেতে সে কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যাবে। ওই যে স্থানে কিন্তু তার সম্পূর্ণ শক্তিটা জিরো হয়ে আছে, কারণ তার মধ্যে কোনো ধরনের বেগ নাই। তাহলে এই যে শক্তিটা যে সে এখান থেকে পেলো, এখান থেকে সামনের দিকে যেতে যেতে এক্স পরিমাণ অংশ, ধরলাম যে এখান থেকে সে এতটুকু পরিমাণ দূরত্ব এসেছে, এবং এই দূরত্বটাই তো আমি বললাম যে স্প্রিং এর যতটুকু সংকোচন, এটা হচ্ছে এক্স পরিমাণ। তাহলে স্প্রিং ততটুকুই সংকোচন হবে যতটুকু হচ্ছে বস্তুটি আসবে। তো ধরলাম বস্তুটি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, তাহলে এই এক্স পরিমাণ দূরত্ব আসতে তার যে এনার্জিটা সে নষ্ট করলো, এই এনার্জিটা কিন্তু বাকি যে এখানে জিনিসগুলো আছে তার মধ্যে সে ট্রান্সফার করে দেবে। কারণ এই মোমেন্টে যখন সে এখানে ছিল, তার ইনিশিয়াল গতিশক্তি কত ছিল, ই কে ওয়ান আমি বলতে পারি, এটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এবং সে যখন এই পজিশনে চলে আসছে, এখানে কিন্তু সে স্থির একবারে, কারণ ধীরে 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 যত সে স্প্রিংকে হচ্ছে সংকোচন করতে থাকবে, সংকোচন করতে করতে ফাইনালি কোনো একটা জায়গায় গিয়ে সে কিন্তু থেমে যাবে। তো যখন সে থেমে গিয়েছে, তখন তার গতিশক্তি কত, জিরো, কারণ তার বেগ নাই কেন। তাহলে একটা গতিশক্তি নিয়ে সে যাত্রা শুরু করেছিল, ফাইনালি সে কিন্তু গতিশক্তি জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই যে গতিশক্তির চেঞ্জটা, তাহলে এই শক্তিটা কাউকে না কাউকে তো সে ডেলিভার করেছে, কারণ আমরা জানি শক্তি কখনো নষ্ট হয় না, শুধু একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে অথবা রূপান্তরিত হতে পারে। তাহলে অবশ্যই এই যে শক্তিটা আছে, সে হয়তোবা স্প্রিংকে দিয়ে দিয়েছে, কারণ স্প্রিং আমরা জানি যদি সংকুচিত হয়, তাহলে সে কিন্তু একটা এনার্জি স্টোর করে রাখে, এই এনার্জিটা হচ্ছে পরবর্তীতে সে অন্য কাউকে দিতে পারবে। তো এই যে এক্স পরিমাণ সংকোচন হওয়ার কারণে এখানে স্প্রিং এর মধ্যে কিন্তু একটা সঞ্চিত শক্তি জমা হবে, প্লাস এটা তো স্প্রিং এর উপর সঞ্চিত শক্তি তো জমা হবে, কিছু পরিমাণ লসও হবে। কারণ কি, এই পুরো যে বস্তুটি আছে, এই বস্তুটি কিন্তু একটা ফ্রিকশনাল সারফেসের মধ্যে। তাহলে ফ্রিকশনাল সারফেসের মধ্যে যাওয়ার সময় এই ফ্রিকশন যে বলটা আছে, ফ্রিকশনাল ফোর্স, এই যে ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বলটা কিন্তু যত দূরে তুমি এই বস্তুটি যাবে, যেতে যেতে কিন্তু এই ঘর্ষণ বলটা একটু শক্তি ক্ষয় করে ফেলবে, যে শক্তিটা অ্যাকচুয়ালি যাওয়া উচিত ছিল স্প্রিং এর মধ্যে, বাট স্প্রিং এর মধ্যে যাবে না, সেটা নষ্ট হয়ে যাবে।
তার মানে আমি একটা জিনিস বলতে পারি যে শুধুমাত্র m1 ভরের বস্তুর উপরে এখানে শক্তির দুই রকম ভাগ পাওয়া আছে। একটা হচ্ছে এই যেই পরিমাণ শক্তি আমার কাছে ছিল সেটা হচ্ছে ট্রান্সফর্ম হয়ে কিছু পরিমাণ শক্তি চলে যাচ্ছে ঘর্ষণ বল রূপে নষ্ট হয়ে যাচ্ছে, ঘর্ষণ বলের কৃতকাজ রূপে, এবং কিছু পরিমাণ স্প্রিংটা যেহেতু সংকুচিত হচ্ছে তো তার মধ্যে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। তো এই শক্তিটাকে, এই সূত্রটাকে, যেই সূত্রের সাহায্যে এই জিনিসটাকে আমরা ব্যাখ্যা করি ওটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য, বা বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম, কাজ শক্তি উপপাদ্য। তো কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমি কি বলতে পারি যে কোন একটা বস্তু ততটুকুই কাজ করবে যতটুকু তার মধ্যে শক্তি সাপ্লাই দেওয়া হচ্ছে, বা সিম্পল ভাষায় আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি যে ডাব্লিউ ইকুয়ালস টু ডেল্টা ই কে, তাই তো? যে কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তনের ভ্যালুটা হচ্ছে কৃত কাজের সমান হওয়া উচিত। তাহলে এখন দেখি আমরা গতিশক্তির পরিবর্তন কতটুকু হচ্ছে। এটা EK1 ছিল, এটা হচ্ছে EK2। তাহলে গতিশক্তির পরিবর্তন মানে কি? পরেরটা মাইনাস আগেরটা। তাহলে এখানে লিখতে পারি আমি গতিশক্তির পরিবর্তন সমান 0 মাইনাস হাফ এম ইউ স্কয়ার, তাই তো? এটা হচ্ছে পরেরটা মাইনাস হচ্ছে আগেরটা। তাহলে এই পরিমাণ গতিশক্তির পরিবর্তন হলো। তো যেই পরিমাণ গতিশক্তির পরিবর্তন হয়েছে সেই গতিশক্তিটা সে কিন্তু স্প্রিংয়ে দিয়েছে কাজ করার জন্য, এবং বাকিটা নষ্ট হয়ে গেছে ফ্রিকশন ফোর্স রূপে। তাহলে খেয়াল করো এই যে বস্তুটি আছে m1 ভরের যে বস্তুটি আছে, এই m1 ভরের বস্তুটির উপরে কিন্তু যেহেতু সে এই দিক ডান দিক বরাবর মুভ করছে, তার মানে তার উপর বাম দিক বরাবর একটা ফ্রিকশন ফোর্স কাজ করা উচিত। বাট যেহেতু এটা হচ্ছে মুভ করছে এই কারণে আমি কাইনেটিক ফ্রিকশন দিলাম এখানে, যে এফ কে পরিমাণ তার বিপরীত দিকে, যেদিকে তার সরণ হচ্ছে তার ঠিক বিপরীত দিকে তার উপর একটা বল প্রয়োগ হবে, সেটা হচ্ছে আমি ধরলাম কাইনেটিক ফ্রিকশন এফ কে। প্লাস এই স্প্রিংটা যে সংকুচিত হলো, এই সংকোচনের কারণে তার মধ্যেও কিন্তু একটা হচ্ছে কাজ থাকবে, বা যেটাকে আমরা স্প্রিং দ্বারা কৃত কাজ বলতে পারি, অথবা তুমি বলতে পারবে যে ওই শক্তিটা কিন্তু স্প্রিং এর মধ্যে হচ্ছে জমা হয়ে যাবে। তো এই স্প্রিংটার দেখো খেয়াল করো, যখন এই বস্তুটা ডান দিকে মুভ করবে এই স্প্রিংটা এই বস্তুটার উপর কি করবে, কোন দিকে বল প্রয়োগ করবে? তুমি যদি m1 ভরের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে বুঝতে পারতে যে এই m1 ভরের বস্তুটি যে আছে তাকে আমি এই দিক বরাবর বল প্রয়োগ করছি, তো বা বেগ প্রয়োগ করছি। তো এই দিক বরাবর বেগ প্রয়োগ করলে এই স্প্রিংটা চাবে তাকে এই দিকে ঠেলা দিতে, উল্টো দিকে। তাহলে এই দিকে সে একটা বাধা প্রদান করবে যেটা হচ্ছে স্প্রিং এর ফোর্স এফ এস। এই বস্তুর জন্য সেটা ডিরেকশনটা হবে এই দিকে, যেটা আমরা একটু আগে করেছিলাম, যে এই বস্তুর জন্য স্প্রিংটা এই দিক বরাবর ঠেলা দেওয়ার ট্রাই করবে। বাট এই বস্তুটির জন্য স্প্রিংটা কিন্তু বিপরীত দিকে ঠেলা দেওয়ার ট্রাই করবে, তাহলে এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর তার উপর একটা স্প্রিং ফোর্স কাজ করছে। প্লাস হচ্ছে এই যে এফ কে আছে, এফ কে এর কারণে তার উপর এই দিক বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে এফ কে। আর আর তো থাকবেই, এম জি তো থাকবেই। এই বেগের কনসেপ্টটা আনছি না, শুধুমাত্র সবগুলো বল আমি দেখাচ্ছি। তাহলে খেয়াল করো একটু যে এই বস্তুটি যেতে চাচ্ছে হচ্ছে এই দিকে, বাট তার উপর স্প্রিং দ্বারা কৃত বলটা, স্প্রিং এর বলটা এবং হচ্ছে ঘর্ষণ বলটা দুইটাই কিন্তু তার দিকের বিপরীতে কাজ করছে। তাহলে আমি যদি বলি যে এখানে কৃত কাজের ভ্যালুটা কত হবে, কৃত কাজের ভ্যালুটা হবে আসলে দুইটার সমষ্টি। এখানে ডাব্লিউ সমান আমি বলতে পারি এখানে দুইটা কাজের সমষ্টি, একটা হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজ, আর একটা হচ্ছে এই যে ঘর্ষণ বলটা আছে এটা দ্বারা কৃত কাজ। তাহলে এই ডাব্লিউটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে এফ এস ইন্টু এক্স, আর একটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এফ কে ইন্টু এক্স। এদের যোগ হবে। কিন্তু দেখো একটু খেয়াল চিন্তা করো যে এক্স হচ্ছে এই দিক বরাবর, সরণটা হচ্ছে ডান দিকে বরাবর, বাট এই দুইটা বলই কাজ করছে বাম দিকে। তার মানে এই যে চিহ্নটা অ্যাকচুয়ালি, এই চিহ্নটা দুইটার সামনে কি নেগেটিভ হওয়া উচিত না? কারণ সরণ যেদিকে, বল যদি তার বিপরীত দিকে হয় তাহলে কাজের ভ্যালুটা কিন্তু ঋণাত্মক একটা কাজ আসে। তাহলে এখানে আমি লিখতে পারি এফ এস ইন্টু এক্স মাইনাস হচ্ছে এফ কে ইন্টু এক্স সমান মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যদি হচ্ছে উভয় পক্ষ থেকে এই মাইনাসটা ক্যান্সেল আউট করে দাও তাহলে একটা ইকুয়েশন আসে, সেটা কি? আচ্ছা একটা জিনিস লেখা হয়নি এখানে, আমি m1 ভরের বস্তুর জন্য বলছি, তাহলে এখানে m1 হওয়া উচিত, শুধু m হবে না, ঠিক আছে? হাফ m1 ইউ স্কয়ার এখানেও লিখে দিই হাফ, এখানে m1 হবে, এখানে তো 0 হবেই। তাহলে দেখো উভয় পক্ষ থেকে যদি মাইনাস তুমি ক্যান্সেল করো, এখানে কি আসবে? হাফ m1 ইউ স্কয়ার ইকুয়ালস টু এফ এস এক্স প্লাস
এফ কে এক্স। তো আমাকে এখন দেখতে হবে এফ এস এর ভ্যালুটা কত এবং হচ্ছে এফ কে এর ভ্যালুটা কত। তো স্প্রিং এর জন্য এফ এসটা অ্যাকচুয়ালি কত ছিল? আমরা এটা বের করেছিলাম আগেও যে স্প্রিং দ্বারা কৃত কাজ, স্প্রিং দ্বারা কৃত কাজের সূত্র কিন্তু হাফ কে এক্স স্কোয়ার এরকম। তাহলে এটা হচ্ছে আমি ডিরেক্ট লিখতে পারি, কিন্তু স্প্রিং দ্বারা কৃত কাজের ভ্যালুটা এটা এফ এস এক্স না লিখে আমি চাইলে একবারও লিখতে পারতাম, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে ডিরেক্ট তোমার চলে আসবে, নাহলে ইন্টিগ্রেশন করা লাগতো। হাফ, সরি এটা না, হাফ কে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এফ কে ইন্টু এক্স। মানে আমি ডিরেক্ট লিখে দিলাম যে স্প্রিং দ্বারা কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর এফ কে এক্স হচ্ছে এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ইকুয়ালস টু হচ্ছে গতিশক্তির যে পরিবর্তনটা। তাহলে এইটাকে এখন যদি আমি একটু হচ্ছে ইকুয়েট করার ট্রাই করি, তার আগে আমাকে এফ কে এর ভ্যালুটা বসাতে হবে। এফ কে এর ভ্যালুটা কত আসবে? ওই আগের মতোই, এফ সমান এর আগেরটাতে কি এসেছিল? এফ এসেছিল এম টু ভরের বস্তুর জন্য হচ্ছে মিউ এম টু জি, এটা। তাহলে এই এফ কে এর ভ্যালু প্রথম এম ওয়ান ভরের যে বস্তুটি আছে তার জন্য আসবে মিউ এম ওয়ান জি। বাট এখানে মাথা রাখতে হবে এই মিউটা কিন্তু এখন স্থিতি ঘর্ষণ না, গতীয় ঘর্ষণ, আলাদাভাবে দেওয়া নেই। তো আমি এই মিউ এর ভ্যালুটাকে হচ্ছে এই বস্তুর জন্য, এম ওয়ান ভরের বস্তুর জন্য গতীয় ঘর্ষণ রূপে কল্পনা করব। তাহলে এখন বসাই একটা, এফ কে এর যে ভ্যালুটা আছে সেটা আমি এখন এখানে বসাবো মিউ এম ওয়ান জি আকারে। তাহলে ইকুয়েশনটা কি আসে? হাফ এম ওয়ান ইউ স্কোয়ার, এটা হাফ এম ওয়ান ইউ স্কোয়ার ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, সো হাফ কে এক্স স্কোয়ার, এবং এখানে এফ কে এর পরিবর্তে বসাবো হচ্ছে মিউ এম ওয়ান জি। তাহলে মিউ এম ওয়ান জি ইন্টু হচ্ছে এক্স। তো এক্স এর ভ্যালুটা কিন্তু জানা নাই আমাদের। আমি বের করতে যাচ্ছি ইউ এর ভ্যালু, আমার ম্যাক্সিমাম ইউ এর ভ্যালু কত হতে হবে এটা বের করার জন্য আমার আসলে প্রত্যেকটা ভ্যালু জানতে হবে। আমি শুধুমাত্র এক্স বাদ দিয়ে সবগুলোর ভ্যালু কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তাহলে এক্স এর ভ্যালুটা বের করার জন্য আমি কিন্তু প্রথমেই একটা কাজ করে রেখেছি। একদম প্রথম পেজেই হচ্ছে এম টু ভরের বস্তুর ক্ষেত্রে একটা রিলেশন বের করে রেখেছিলাম যে কে এক্স ইকুয়ালস টু মিউ এম টু জি। তাহলে এক কাজ করি, এখান থেকে এক্স সমান কি আসে এটা একটু বের করে নিই। এখান থেকে আমি এক্স সমান বলতে পারি মিউ এম টু জি ডিভাইডেড বাই কে। তাহলে মিউ এম টু জি ডিভাইডেড বাই কে। তো এই যে রিলেশনটা আছে এক্স সমান মিউ এম টু জি ডিভাইডেড বাই কে, এই ভ্যালুটা আমি এখন এখানে এক্স এর জায়গায় বসাবো। বসাও, তাহলে এখানে আসবে মিউ এম টু জি ডিভাইডেড বাই কে এর উপর হোল স্কোয়ার। এখানেও আসবে এক্স এর পরিবর্তে বসাবো মিউ এম টু জি ডিভাইডেড বাই কে। এটা কার ভ্যালু আসছে? হাফ এম ওয়ান ইউ স্কোয়ারের ভ্যালু। এটাকে এভাবে রেখে দিই, হাফ এম ওয়ান ইউ স্কোয়ার ইকুয়ালস টু, এখানে স্কোয়ার যদি করো একটা কে কিন্তু কেটে যাবে, তাহলে আমি সম্পূর্ণটা একবারে লিখছি। এটা আসবে মিউ স্কোয়ার এম টু স্কোয়ার জি স্কোয়ার ডিভাইড বাই একটা কে কেটে যাবে আর টুটা নিচে চলে আসবে, তাহলে টু কে আসবে, টু কে। আর এখান থেকে কি আসে? মিউ স্কোয়ার, মিউ আসে যেহেতু, তাহলে মিউ স্কোয়ার এম ওয়ান এম টু জি ইন্টু জি মানে জি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কে। তো দেখো এরকম একটা রিলেশন আসছে, এই রিলেশনটাতেই হচ্ছে আমি করব কি, এই সম্পর্কটাতে আমি শুধুমাত্র ভ্যালুটা বসাবো, ভ্যালু বসালেই হয়ে যাবে। তাহলে এক কাজ করি, এটা একটু ছোট করে নেই জাস্ট ভ্যালুটা বসানোর জন্য। তো এটা যদি আমি একটু ছোট করি, এখন এখানে নিচেই হচ্ছে ভ্যালুটা বসিয়ে দিই সবগুলার। তো ভ্যালু কত আসে দেখো, হাফ এম ওয়ান ইন্টু ইউ স্কোয়ার, এম ওয়ান হচ্ছে প্রথম বস্তুটির ভর, দেয়া আছে হচ্ছে 1 কেজি, তাহলে 1। আমি তো ইউ এর ভ্যালুই বের করবো, তো ইউ কে ইউ স্কোয়ার আকারে রেখে দিই। মিউ স্কোয়ার এম টু স্কোয়ার জি স্কোয়ার, মিউ হচ্ছে 0.5, তাহলে 0.5 স্কোয়ার
m2 হচ্ছে 4 মানে 2 স্কয়ার মানে 4 আসবে, 2 স্কয়ার, g হচ্ছে 9.8 স্কয়ার ডিভাইডেড বাই 2k। কে কত? কে দেয়া আছে হচ্ছে প্রশ্নেই 2, তাহলে 2 বসিয়ে দিই। সেম ভাবে মিউ এর ভ্যালু হচ্ছে 0.5 স্কয়ার, m1 m2, m1 হচ্ছে 1, m2 হচ্ছে 2 ইনটু হচ্ছে g স্কয়ার মানে 9.8 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কে। কে কত? কে হচ্ছে 2। এই সম্পর্কটা যদি একবারে জাস্ট একটু ক্যালকুলেট করে নিই, তাহলেই কিন্তু আমাদের যে কে এর ভ্যালু যেটা বের করতে বলা হয়েছে সেটা বের হয়ে আসবে। তো আমি একটু ক্যালকুলেট করে বলছি তোমাদেরকে। এটা আসে 4 9.8 ডিভাইডেড বাই 4 প্লাস 2 9.8 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2। এটা আসছে 9.8। একেবারে যদি ইউ এর ভ্যালু বের করো তোমরা এটা ক্যালকুলেট করে, তাহলে সেখান থেকে আমার ইউ সমান আসছে 9.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি যদি এই বস্তুটিকে হাইয়েস্ট 9.8 মিটার পার সেকেন্ড বেগ প্রয়োগ করতাম, তাহলে হচ্ছে যেটা হতো যে এই বস্তুটি m1 ভরের বস্তুটি স্প্রিংটাকে এমন পরিমাণ সংকোচন করবে, যেই সংকোচনের জন্য m2 ভরের বস্তুর উপরে যেই পরিমাণ বল প্রয়োগ হবে, সেই বলে এই m2 ভরের বস্তুটি যে একটা ফ্রিকশনাল ফোর্স পাচ্ছে, এই দুইটা বল দিয়ে হচ্ছে ব্যালেন্স হয়ে যাবে এবং সে সামনের দিকে আগাতে পারবে না। বাট বেগের মানটা 9.8 এর থেকে সামান্য পরিমাণ যদি বেশি হয়, তাহলে এই এক্স এর ভ্যালুটা বেড়ে যাবে। আর এক্স এর ভ্যালু বাড়লে কি হবে, এই m2 ভরের বস্তুর উপরে স্প্রিং এর ফোর্সের মানটাও বাড়বে। আর ফোর্সের মান যদি বেড়ে যায়, তাহলে m2 ভরের বস্তুটির উপর যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে সেটা সে ব্যালেন্স করতে পারবে না, ফ্রিকশনাল ফোর্সের মানটা কম পড়ে যাবে, এ কারণে সে সামনের দিকে এগিয়ে যাবে। আর এর থেকে যদি কম হয় তাহলে তো হবেই না, কারণ তোমার হচ্ছে এটার ফ্রিকশনাল ফোর্সের মানটা স্টিল অনেক বেশি, তাহলে কম বেগ দিলেও সে সরবে না। বাট আমাকে বের করতে বলেছিল ম্যাক্সিমাম বেগের মানটা কত, যার জন্য সে সরবে না। তো এটাই হচ্ছে সেই ম্যাক্সিমাম বেগের মানটা, যেই বেগের জন্য এই যে বস্তুটি আছে m2 ভরের বস্তুটি, সেটা হচ্ছে এখান থেকে সরে যাবে না। তো এই হচ্ছে মোটামুটি জিনিস। তো তোমাদের হচ্ছে শুধুমাত্র এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটা যদি বের করতে পারো, তাহলে হচ্ছে কাজ হয়ে যাবে। তো এই রিলেশনটাই হচ্ছে মেইন জিনিস। তো আশা করি বুঝতে পারা গেছে। এরপরও যদি কারোর কনফিউশন থাকে তোমরা আমাকে জানাতে পারবে। তো আমরা আজকে এখানেই রাখবো এই প্রবলেমটিকে। আগামী ক্লাসে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।